দর্শক আমন্ত্রণ প্রবাসী বাংলাদেশে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের জন্য অর্থ পাঠানোর নিয়মে এসেছে বড় পরিবর্তন। এখন থেকে ক্যাশ বা চেকে অর্থ পাঠালে গুনতে হবে বাড়তি 1% ট্যাক্স, তবে ডিজিটাল মাধ্যমে লেনদেনে মিলবে ছাড়। এই নতুন নিয়ম নিয়ে প্রবাসীদের মাঝে তৈরি হয়েছে বিভ্রান্তি। আটলান্টিকের ওপারে স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় 5 লাখ বাংলাদেশি বসবাস করছেন। নিউ ইয়র্ক, মিশিগান কিংবা টেক্সাস, প্রতিটি অঙ্গরাজ্যেই বাড়ছে বাঙালিদের কর্মতৎপরতা, আর তাদের কষ্টার্জিত আয়ে সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বিদায়ী বছরে প্রবাসীরা প্রায় $33 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন, যার একটি বিশাল অংশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে। পরিসংখ্যান বলছে রেমিটেন্স আহরণে এখন সৌদি আরবের পরেই যুক্তরাষ্ট্রের অবস্থান। তবে চলতি বছরের শুরু থেকেই অর্থ পাঠানোর নতুন এক নিয়ম দুশ্চিন্তায় ফেলেছে মার্কিন প্রবাসীদের। আপনি ওভার দ্য কাউন্টার ইন পার্সন থেকে যদি ক্যাশ ডিলিংস করেন, সেই ক্ষেত্রে আপনার এই ট্যাক্সের আওতাভুক্ত আপনি। সেই ক্ষেত্রে যারা নন ইউএস সিটিজেন তাদেরকে 1% ট্যাক্স দিতে হবে। ইভেন যারা সিটিজেন তারাও 1% ট্যাক্স দিবেন। লোকের অনেক অসুবিধা হবে, অনেক আছেন যে নতুন নিয়ম সম্পর্কে অবগত না। যারা ক্যাশ পাঠাচ্ছে ওরা 1% ট্যাক্স দিতে হচ্ছে। তো বেশিরভাগ এখানে ডেবিট কার্ড, হচ্ছে ব্যাংকের যে কার্ড আছে ডেবিট কার্ড দিয়ে টাকা পাঠায়, যার জন্য ট্যাক্স পে করতে হয় না। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট কার্ড কিংবা মোবাইল অ্যাপের মতো ডিজিটাল মাধ্যমে অর্থ পাঠালে বাড়তি ট্যাক্স দিতে হবে না। অর্থাৎ ঘরে বসে স্মার্টফোনে অর্থ পাঠালে আগের মতোই খরচ থাকবে, বরং ব্যাংকিং চ্যানেলে পাঠালে 2.5% প্রণোদনা দিবে বাংলাদেশ ব্যাংক। আপনি ডেবিট কার্ড দিয়ে টাকা ছাড়বেন, কোনো ধরনের কোনো ট্যাক্স লাগবে না, ঠিক আছে? 1% ট্যাক্স অ্যাপ্লিকেবল না। আপনি জাস্ট এটা ফি আগের মতো দিয়েছেন, ওই ফিটাই দিবেন। এবং ডেবিট কার্ড দিয়ে টাকা ছাড়লে এটা আপনার জন্য সব দিক থেকে সেফ, কারণ কমপ্লায়েন্স একটা ইস্যু হয়, ঠিক আছে? যখন আপনি ক্যাশ ট্রানজাকশন ছাড়বেন, একটা সার্টেন অ্যামাউন্ট ছাড়লে কমপ্লায়েন্স জানতে চায় টাকাটা কোথায় পাইছেন, কিভাবে হয়েছে, কিভাবে নিয়ে আসছেন। $5-10 যদি এক্সট্রা ফি দিতে হয়, তাহলে আমার মনে হয় না কেউ এটা পাঠানো বাদ দিয়ে দেবে, তবে কিছুটা তো বার্ডেন অবশ্যই পড়বে। অর্থনীতিবিদরা মনে করেন এ ধরনের ট্যাক্স আরোপের খুব একটা প্রভাব পড়বে না রেমিটেন্স প্রবাহে। আমেরিকা থেকে প্রচুর রেমিটেন্স বাইরে যায়, তো তারা একটা সামান্য ট্যাক্স দিয়ে দিচ্ছে এটা রাজস্ব বাড়াবার জন্য। 1% যদি খুব বেশি না, তবুও একটা নেগেটিভ ইম্প্যাক্ট। কিন্তু এতে আমাদের যে রেমিটেন্স আসছিল আমেরিকা থেকে আমাদের খুব একটা কমবে না। বিশেষজ্ঞরা বলছেন, না জেনে ভুল পদ্ধতিতে অর্থ পাঠালে প্রবাসীরা অজান্তেই বাড়তি খরচের মুখে পড়বেন। তাই অবৈধ হুন্ডি কিংবা ম্যানুয়াল পদ্ধতি বাদ দিয়ে বৈধ ও ডিজিটাল পথ অনুসরণ করাই এখন সবচেয়ে নিরাপদ। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। ওমানের সালালা এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ঘটে এই দুর্ঘটনা। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও 2 জন। সবার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে। নিহতরা হলেন ওমান প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আলমের ছেলে সাকিবুল হাসান সবুজ, তার মা ও ভগ্নিপতি দিদারুল আলম। রাজধানী মাসকাট থেকে সালালা যাওয়ার সময় তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই 3 জন মৃত্যুবরণ করেন। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে ফেরত পাঠানো হবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা হয়েছে মালয়েশিয়ায়। শনিবার মালয়েশিয়ায় কেলাং মহানগর বিএনপির উদ্যোগে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন কবির ফারুক এবং সভাপতিত্ব করেন মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি ডক্টর এস.এম. রহমান তনু এবং সহ সাধারণ সম্পাদক সালাউদ্দিন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ দিন ইসলাম এবং মোহাম্মদ ফারুক ইসমাইল মজুমদার। সভায় উপস্থিত ছিলেন বিএনপির নেতা কর্মীর পাশাপাশি প্রবাসীরাও। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান চৌধুরী গ্রুপের 2য় শাখার উদ্বোধন হয়েছে। শুক্রবার শারজা নাসিরিয়াতে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইয়াসিন আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা ফখরুল ইসলাম, জাকির হোসেন, মোহাম্মদ শরীফ চৌধুরী, জুলেখা আক্তার, তানিয়া আক্তার সহ অন্যান্য ব্যবসায়ী ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন আজমান আকবর, মসজিদের ইমাম রেদওয়ান বিন সাইফ। আমিরাত প্রবাসীদের সহজে সরকারি বেসরকারি অফিসিয়াল ইমিগ্রেশন ও লিভারের কাজের যাবতীয় সেবার পাশাপাশি বিমান টিকিট,
বিভিন্ন দেশ ভ্রমণের ভিসা ও প্যাকেজ ট্যুর সহ অন্যান্য সেবা প্রদানের লক্ষ্যে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। আরব আমিরাতে এখন ভিসা প্রসেসিং বন্ধ, যার কারণে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু শারজাতে কিছু ভিসা প্রসেসিং করতে পারছি। লেবার হতে ইমিগ্রেশন পর্যন্ত যতটুকু ফার্স্ট থেকে শেষ পর্যন্ত আমরা সার্ভিস এখান থেকে প্রোভাইড করব। শারজা ব্রাঞ্চে ভ্রমণ করবেন এবং আসবেন। আমরা কনফিডেন্টলি বলতেছি আপনাদেরকে আরো ভালোভাবে ভিসা সংক্রান্ত যে কোনো ধরনের সেবা আপনাদেরকে প্রদান করে থাকবো এবং আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আমাদের যে কোনো কাজকর্মে আপনারা এসে এখানে জয়েন করবেন। ওমানের রাজধানী মাস্কাটের রুই এলাকায় উদ্বোধন হচ্ছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান লাবিব গ্যালারি। শুক্রবার এই আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী। এর পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশরাফুর রহমান, আমানুল্লাহ বাবলু, আবু নাসির রিয়াদ ও আফজল হোসেন সহ আরও অনেকে। উদ্যোক্তারা জানান, প্রবাসী বাংলাদেশিদের চাহিদার কথা মাথায় রেখে দেশি বিদেশি বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যাবে প্রতিষ্ঠানটিতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশিরাও। इन दोनों चीजों को लिहाज आखिरत में भी उनको जो है रज़ी रहमतिक व अज़ाइम मग़फ़िरत मसीर रब्बना ला तजअलना अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद आखिरत में जो है मामला करेंगे। আমাদের বাংলাদেশি অনেক প্রোডাক্ট এখানে রয়েছে। লাবিব গ্যালারি আমাদের এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। আমরা আশা করব ইনশাআল্লাহ এখানে আমাদের বাংলাদেশিদের কর্মসংস্থান হবে, পাশাপাশি আমাদের বাংলাদেশি অনেক ফ্যামিলি এই মাস্কেট এরিয়াতে বসবাস করে এবং তারও এখানে স্বাচ্ছন্দ্যে এসে আমি অনেক কিছু আইটেম দেখতে পাচ্ছি, যদিও বা পুরুষদের আইটেম কিছুটা কম, মহিলাদের অনেক আইটেম আছে। পর্দা উঠল চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2026। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ স্লোগানে সিনেমা নিয়ে উন্মাদনা চলবে 10 থেকে 18 জানুয়ারি। প্রতি বছরের মতো এবারের উৎসবে এশিয়ান ফিল্ম কম্পিটিশন, রেট্রোস্পেক্টিভ ওয়াইড অ্যাঙ্গেল, বাংলাদেশ প্যানোরামা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন সেশন, ওমেন ফিল্ম মেকার, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম, ওপিটি বায়োস্কোপ বিভাগে রয়েছে বাংলাদেশ সহ 91টি দেশের 245টি চলচ্চিত্র। 10 জানুয়ারি বিকেল 4টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 54 বছরের সংকট তো এক মাসে সমাধান করা সম্ভব না, কারণ আমার হাতে আর 1 মাস আছে, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। এটা এতদিন হয়নি, এটাই দুঃখজনক। আমি দেখি কাজটা আমি শুরু করে দিয়ে যেতে পারি কিনা, কিন্তু আমার পক্ষে এটা শেষ করা তো কোনোভাবেই সম্ভব হবে না। 1992 সাল থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন চলচ্চিত্র বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা সেলুলয়েড প্রকাশনার পাশাপাশি নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী, সেমিনার ও শুদ্ধ সঙ্গীতের আসর আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় এবার বসেছে 24তম আসর। ফিল্ম নীতিমালার ব্যাপারে একটা ওভারঅল একটা সাবমিট করেছিলেন 1986-এ আলমগীর কবিরের নেতৃত্বে। বিশ্বাস করেন তার মধ্যে সব কিছুই ছিল। ফিল্ম ডেভেলপমেন্টের জন্য এই পার্মানেন্ট ভেন্যু থেকে শুরু করে সব কিছুই ছিল সেই নীতিমালার মধ্যে, মানে বা তার সুপারিশনামা যেটা ছিল আর কি, যে গভর্নমেন্টকে কী করতে হবে না করতে হবে। তো সেইটা যদি রিভাইভ করা যায়, সেটা দিয়ে যদি আমরা কাজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের হতে পারে। উদ্বোধনী চলচ্চিত্র হিসাবে প্রদর্শিত হয়েছে চীনা নির্মাতা চেন শিয়াং পরিচালিত চলচ্চিত্র উ জিনঝি লু। দেশি বিদেশি সিনেমা নিয়ে উন্মাদনা চলবে 18 জানুয়ারি পর্যন্ত। আহমেদ তাওকির, ঢাকা। বাংলাদেশ বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলবে নাকি শ্রীলঙ্কায়?
সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আইসিসি, বিসিসিআই নয়, বলছেন ভারতীয় বোর্ডের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া। শুক্রবার রাতে ভারতীয় বোর্ডের সভা শেষে এই কথা জানিয়েছে বিসিসিআই এর এই শীর্ষকর্তা। তবে সভা শেষে মুস্তাফিজ ইস্যুতে কিছু বলেনি বিসিসিআই। বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ ভারত থেকে সরানোর দাবিটা আইসিসি কি মানবে? এই প্রশ্নের উত্তর জানার জন্য এখন মরিয়া টাইগার ক্রিকেট প্রেমীরা। সিদ্ধান্তটা আইসিসির হলেও বিসিবির দাবিটা মানা হবে কিনা সেটা যে নির্ভর করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর, সেটা তো ওপেন সিক্রেট। এমন পরিস্থিতিতে শুক্রবার রাতে বসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সভা। মুম্বাইতে বিসিসিআই এর কার্যালয়ে রাতে অনুষ্ঠিত সেই সভাতে উপস্থিত ছিলেন সভাপতি মিথুন মানহাস, সহসভাপতি রাজীব শুক্লা, সেক্রেটারি দেবজিৎ সাইকিয়ার মতো শীর্ষ কর্মকর্তারা। স্বভাবতই বিসিসিআইয়ের এই সভাতে আলোচনা হয়েছে বোর্ডের নিয়মিত অনেক কার্যক্রম নিয়ে। তবে এজেন্ডার অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যুর পরিবর্তন ইস্যুটি। এই বিষয়ে বিস্তারিত কি সিদ্ধান্ত হয়েছে সভাতে তা নিশ্চিত করে বলতে পারছে না ভারতীয় গণমাধ্যমও। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যতম ক্ষমতাধর কর্মকর্তা দেবজিৎ সাইকিয়া দিয়েছেন সুকৌশলী উত্তর। ভেন্যু পরিবর্তনের বিষয়টি সম্পূর্ণভাবে আইসিসির এখতিয়ার। বিসিসিআই আয়োজক হিসেবে কেবল পরিকাঠামো নিশ্চিত করে, কিন্তু ভেন্যু রিঅ্যালোকেশন বা স্থানান্তরের সিদ্ধান্ত বোর্ড একা নিতে পারে না। যদিও ভারতীয় গণমাধ্যমের ধারণা বিতর্ক এড়াতেই এমন মন্তব্য করেছেন সাইকিয়া। বিসিসিআই কর্মকর্তারা সরাসরি কোনো বিতর্ক এড়াতেই বিষয়টি আইসিসির কোর্টে ঠেলে দিয়েছে ধারণা করা হচ্ছে। সবাই জানানো হয় বিসিসিআই ভারতের বিশ্বকাপ ম্যাচগুলো সফলভাবে আয়োজন করতে বদ্ধপরিকর। পুরো ঘটনার সূত্রপাত যে মুস্তাফিজের আইপিএল থেকে বাদ দেয়া নিয়ে, সেই ইস্যুতে কোনো বিবৃতি বা বক্তব্য সভা শেষে দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। বাফুফের কাছে জাতীয় দলের জন্য হাই প্রোফাইল কোচ চাইলেন অধিনায়ক জামাল ভুঁইয়া। আসন্ন সিঙ্গাপুর ম্যাচও সাফে ভালো করার মতো সামর্থ্য আছে বাংলাদেশের, বিশ্বাস বাংলার ক্যাপ্টেনের। ঘরোয়া লিগ নিয়েও বাফুফেকে দিলেন প্রস্তাবনা। ইউরোপ কান্ট্রিগুলোর থেকে বড় বড় কোচগুলা হলো সিভি জমা দিয়েছে, রিপোর্টগুলা টিডির কাছে জমা পড়ে, ওখান থেকে হলো একটা মিটিংয়ের এসব নিয়ে আলোচনা হয়। মেয়াদ থাকা পর্যন্ত, তারপরে হয়তো আমাদের নতুন ভাবনা আছে। হেড কোচ হাভিয়ের কাবরেরার জায়গায় ইউরোপিয়ান কোচদের সিভি পাচ্ছে বাফুফে। যমুনা টেলিভিশনে গেল সপ্তাহে বলেছিলেন বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। অধিনায়ক জামাল ভুঁইয়াও যুগোপযোগী হাই প্রোফাইল কোচের আবদার করলেন। যদি নতুন কোচ আসে তাহলে অফকোর্স ম্যাক্সিমাম তো চাই একটা হাই লেভেলের কোচ, কারণ যে ডাইরেকশন আমরা যাচ্ছি, it's normal to ask for a high level coach na, but end of the day এটা player decision না, এটা বাফুফের decision। ম্যানেজমেন্টে কে থাকবে কে না থাকবে এটা অফকোর্স। ঢাকার মাঠে পুরুষ দলের সাফ আয়োজনের চেষ্টাটা পুরনো, সেটা নির্ভর করছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ও সাফের চাওয়ার উপর। সেপ্টেম্বরের সাফটা ঘরের মাটিতে হলে স্মরণীয় করে রাখতে চান বাংলার অধিনায়ক। সেপ্টেম্বর মাসে মেবি সাফ হবে, যদি সাফ হয় তাহলে অফকোর্স আমার লক্ষ্য হবে সাফ চ্যাম্পিয়নশিপ, কারণ যে স্কোয়াড যারা আছে এটা অনেক স্ট্রং আমি মনে করি। আনফর্চুনেটলি উই কুডন্ট, মানে আমরা কোয়ালিফাই করতে পারি না ফর এশিয়া কাপ, বাট আমি মনে করি আমরা যে স্কোয়াডে আছে এটা সাউথ এশিয়ার সবচেয়ে স্ট্রংগেস্ট স্কোয়াড আছে। ঘরোয়া লিগ নিয়ে জামালের নতুন প্রস্তাবনা। যদি দেখেন ইন্ডিয়া আইএসএল, এমন একটা লিগ দরকার বাংলাদেশ। আর একটা প্রপোজাল দিছি, মানে ডিভিশন ওয়াইজ, মানে কয়টা ডিভিশন আছে বাংলাদেশ? 8টা। সো 8টা টিম একটা ভালো লিগ করতে পারে, মানে মেবি ঢাকা 2-3টা টিম থাকতে পারে, আর আদারওয়াইজ সিলেট একটা ডিভিশন, চট্টগ্রাম একটা ডিভিশন, and so on. So এইটা প্রপোজাল আমি দিছি ফাহাদকে। ধন্যবাদ। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। আর এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।